সবাই দেখতে পাচ্ছ তো? দেখো, আজ আমরা পড়বো স্পিড কন্ট্রোল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আমরা ইন্ডাকশন মোটর পড়েছি, ইন্ডাকশন মোটরের ইউসেজ জেনেছি, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলো সব আমরা জেনেছি। তো এবার আমরা ইন্ডাকশন মোটর কি, সব থেকে বেশি ব্যবহৃত মোটর ইন্ডাস্ট্রি বা যেই রেতেই বলো না কেন, সব থেকে বেশি ইউজ হয় ইন্ডাকশন মোটর। তো এই ইন্ডাকশন মোটরের তো বিভিন্ন জায়গায় যেহেতু ইউজ হয়, তো স্পিড কন্ট্রোলের তো দরকার, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পিড দরকার হয়। তো সেই অনুযায়ী ইন্ডাকশন মোটরের স্পিডটাও কন্ট্রোল করা খুব জরুরি। এবার স্পিড কন্ট্রোল করতে আমাদের কিছু মেথডস আছে। আগে যেটা পসিবল ছিল না ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অন্য মোটরের তুলনায়, কিন্তু এখনকার দিনে ডিসি মোটরের আগে বেশি ইউজ হতো ডিসি মোটর, কারণ ওর স্পিড কন্ট্রোলটা খুব ইজি বলে। এখনকার এসি মোটরেও অ্যাডভান্স হয়ে গেছে, স্পিড কন্ট্রোল অনেক মেথড বেরিয়ে এসছে। তো একটা আমরা প্রথমত কি কিভাবে স্পিড কন্ট্রোল করতে পারি তার একটা যে আমাদের ইকুয়েশন আছে, সিঙ্ক্রোনাস স্পিড সমান কি, এন এর সমান কি 120 f/p। 120 f/p। তো এই ns টা তো সিঙ্ক্রোনাস স্পিড। তো এটা দেখো কার কার সাথে ডিপেন্ড করছে, একটা এখানেই বলা আছে, ফ্রিকোয়েন্সি পোল। ফ্রিকোয়েন্সি পোল, এই দুটোর উপর ডিপেন্ড তো করছেই। তারপরে আমরা আরেকটা জিনিস দেখে নেবো এবার, যে এনআর সমান কি বলো, রোটর স্পিড সমান কি? তো ওই আছে স্যার, ns ইনটু 1 মাইনাস s। ns ইন্টু 1 - s। তাহলে আমাদেরকে স্পিড কন্ট্রোল করার জন্য কোনটা কমাতে বাড়াতে হবে, রোটর স্পিডটাকে, তাই তো? তো এই রোটর স্পিডটা কার কার উপর ডিপেন্ডেড, এনএস এর উপর ডিপেন্ডেড, সিঙ্ক্রোনাস স্পিডের উপর, আর স্লিপের উপরও কিন্তু কিছুটা ডিপেন্ডেন্ট। তো তাহলে দেখো স্লিপ আর এনএস এর মধ্যে কি কি পড়ছে, এফ পি। তো এই কিছু জিনিসের উপর বেসিকলি ও নির্ভর করে ইন্ডাকশন মোটরের স্পিড। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেবো সেটা কি কিভাবে কন্ট্রোল আমরা করতে পারি। তো এখান থেকে একটা বেসিক জিনিস দেখো, এফ যে এন এর সাথে কিন্তু কিভাবে আছে, প্রপোর্শনালে আছে, তাই তো? এন বাড়লে কিন্তু মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ইও বাড়বে, সিঙ্ক্রোনাস স্পিডও বাড়বে। ফ্রিকোয়েন্সি বাড়লে সিঙ্ক্রোনাস স্পিডও বাড়বে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো তাহলে এবার পিটা কি হবে, পি এর সাথে কিরকম সম্পর্ক এনএস এর? পি বাড়লে কমবে পি সিঙ্ক্রোনাস বাড়লে স্পিড। কমবে, কারণ আমরা যদি দেখতে চাই অ্যাকচুয়ালি কি হবে তখন, তাহলে আমরা যদি দেখতে চাই এনএস সমান 1/p হচ্ছে, তার মানে কি পোল যত বাড়বে স্পিড তত কমবে, তাই তো? তো এবার তাহলে আমরা দেখবো যে কি কিভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারি। তো ইন্ডাকশন মোটরের স্পিড আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, মেইনলি দুভাগে। তার আবার ভাগ আছে, মেইনলি দুভাগে কি, একটা হচ্ছে ইন্ডাকশন মোটরের আমার যে বেসিক ভাগগুলো, তো সেগুলো কি স্টেটর রোটর, দুটো তো মেন ভাগ প্রধানত, স্টেটর আর রোটর, এবং তার ভাগ আছে। তো এই স্টেটর আর রোটর এই দুই দিক থেকেই আমরা স্পিড কন্ট্রোল করতে পারি, স্টেটরের দিক থেকেও করতে পারি আর রোটরের দিক থেকেও করতে পারি। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো যে কিভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারি। তো স্টেটরের দিক থেকে আমি প্রথমে যাই, তো স্টেটরের দিক থেকে কিভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারি, কেউ বলতে পারবে আমায়? তাহলে কি স্যার, ওই স্টেটরের তো ওটা তো সিঙ্ক্রোনাস স্পিডের সঙ্গে যুক্ত। এবার হুম ওর যদি ফ্লাক্স কমাতে বাড়াতে হয়, তাহলে তো সেই যেহেতু আমরা দেখলাম যে একটু আগে ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল আছে, তাহলে হুম ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আরেকটা বিষয় হচ্ছে যে হুম আরেকটা বিষয় হচ্ছে যে পোলের সংখ্যা, মানে ওয়াইন্ডিং এর যে এইগুলো রয়েছে, হুম ওগুলো যদি বাড়িয়ে পোল সংখ্যা যদি বেশি করে নিই, বেশি বা বাড়াই বা কমাই, রাইট, স্টেটের দিকে তো বাড়াই এই বা কমাই। পয়েন্টগুলোই পড়ছে, কারণ
পোলটা কার সাথে যুক্ত? স্টেটের সাথে, একদম ঠিক বলেছো তুমি, যে পোল সংখ্যা বাড়িয়ে কমিয়ে, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে আর একটা মেথড আছে, বলতে পারবে সেটা? এটা একদম বেসিক। স্যার ওইটা তো সেই তাহলে রোটরের ওই যে রেজিস্ট্যান্স লাগাতাম, যেটা ওই যে স্যার না আপনার স্লিপিং সেট মোটরে না কি যেন ছিল? অবশ্যই অবশ্যই, সেটা তো রোটরের দিক থেকে কন্ট্রোল করবো। আমি এখন প্রথমে জানতে চাইছি রোটরেরটা, এখন বাদ দিলাম, আমরা জানবো প্রথমে স্টেটারেরটা। তো স্টেটারেরটা আচ্ছা স্যার। দুটো তুমি ঠিক বলেছো। আর একটা কি, সাপ্লাই ভোল্টেজকে বাড়িয়ে কমিয়ে, তাই তো? যদি আমরা সাপ্লাই ভোল্টেজই বাড়াই বা কমাই তাহলে তো স্পিড কমবে, কমবে তো। হ্যাঁ, সেটাও তো। হ্যাঁ স্যার। তো এবার দেখো, স্যার এই ভোল্টেজ বাড়ালেই, ভোল্টেজ যদি বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে স্যার? ফ্রিকোয়েন্সি ফিক্স তো, ফ্রিকোয়েন্সি, আমি যদি ফ্রিকোয়েন্সিকে শুধু চেঞ্জ না করি, আমি শুধু ভোল্টেজকে চেঞ্জ করি, তাহলে কি, আমি ধরো রেগুলেটর দিয়ে, পাখার রেগুলেটর দিয়ে ধরো পাখায় তুমি ভোল্টেজ কমাচ্ছ বাড়াচ্ছ, সেই হিসেবে পাখার স্পিড বাড়ে কমে, তো অ্যাকচুয়ালি কি ফ্রিকোয়েন্সি হুম। কমছে ভোল্টেজের সাথে সাথে? কমছে না। না। ও, ভোল্টেজ, ও, যদি আমরা শুধু ঠিক আছে ভোল্টেজ স্যার। কন্ট্রোল করি, তো ফ্রিকোয়েন্সি তো আমাদের ফিক্সড, তো ও তখন কমবে না। কিন্তু ফ্রিকোয়েন্সিকে কমানোর মেথডও আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ সেটা যাব। তো প্রথম আমি কি বললাম পয়েন্টটা, স্পিড কন্ট্রোল কিভাবে করতে পারি স্টেটরের সাইড থেকে, বাই চেঞ্জিং দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, মানে অ্যাপ্লাইড ভোল্টেজটাকে চেঞ্জ করে আমরা ফ্রিকোয়েন্সি বলি, স্পিডটাকে বাড়াতে বা কমাতে পারি। তো এই অ্যাপ্লাইড ভোল্টেজ কি কিভাবে চেঞ্জ করতে পারি, মানে সাপ্লাই ভোল্টেজটাকে আমরা কি কিভাবে চেঞ্জ করতে পারি, তারও কিছু ভাগ আছে। তার মধ্যে যদি আমরা একটা, ধ্রুব ভাবো, যদি আমরা একটা অটো ট্রান্সফরমারকে নিই, হ্যাঁ তাহলে হ্যাঁ, এই অটো ট্রান্সফরমার স্টার্টার তো লাগানো যায় স্যার। স্টার্টারের কথা বাদ দিলাম, আমি স্টার্টারের কথা তো বাদ দিলাম, আমি জাস্ট নর্মাল বলছি। ধরো তোমার কাছে কোনো স্টার্টার নেই, তুমি এমনি মোটরটাকে অন করবে, ঠিক আছে? তো সেটা স্পিড কন্ট্রোল কিভাবে করবে? যদি অটো ট্রান্সফরমার একটা, আমি এক একটা ফেজের সাথে অটো ট্রান্সফরমার কানেক্ট করে দিই, তাহলে কি আমরা স্পিড বাড়াতে কমাতে পারবো? অটো ট্রান্সফারে তো ভোল্টেজ বাড়ানো কমানো যাচ্ছে, সেই হিসেবে যদি ভোল্টেজ বাড়লে যদি স্পিড বাড়ে তাহলে তো অটো ট্রান্সফরমার দিয়েও হয়। হয়, অবশ্যই হয়। দেখো এখানে ধরো আমি 0 ভোল্ট, ধরো এখানে তুমি সাপ্লাই দিচ্ছ, তো এই পয়েন্টটা ধরো 0 ভোল্ট আছে, তুমি তখন সাপ্লাই দিচ্ছ, তখন কি হবে, এই পয়েন্টটায় যদি কানেক্ট করো কত ভোল্ট পাবো? ওইটা জিরোতে একটু বেশি। না, ঘুরিয়ে আমি বললাম বলে তোমরা ভুল বলছো, সুমন বলো। এটা যদি আমি ফেজ দিই, এখানে যদি ফেজ দিই, এখানে যদি নিউট্রাল দিই, তো আমি কিরকম ভোল্টেজ পাবো, কোন জায়গায় কি পাবো? স্যার ফেজের জায়গায় তো বেশি মনে আছে, বেশি পাওয়া যাবে এইখানে সব প্রথম থেকে মানে বেশি, এবার আস্তে আস্তে বেশি কমবে, কমতে যাবে, নিউট্রালের দিকে তো জিরো আছে, জিরো হয়। কমতে থাকবে। তো আমি যদি ট্যাপিংটা এরকম করে রাখি, ধরো এইটা ধরো স্টেটর, স্টেটরে একটা পোল, হ্যাঁ, ধরো আর আর এটা আর ফেজের পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট, এটাকে যদি আমি এই পয়েন্টে রাখি স্টার্টিং এ, তাহলে কি একদম কম ভোল্টেজ পাচ্ছে। তারপর আমি এখানে রাখবো, তারপর এখানে রাখবো, এটা তুমি স্টার্টের কথা বলেছিলেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ স্টার্ট করবে, সেটা তো গেল। এবার আমি যদি ধরো রানিং মোটর, রানিং কন্ডিশনে ঘুরছে, তো এখন আমাকে ভোল্টেজটাকে কমাতে বাড়াতে হবে, আমার যেরকম দরকার হবে। আমি অটো ট্রান্সফরমারটাকে দিয়ে তো ভোল্টেজটা কমাতে পারি, এখানে দিলে একদম আস্তে ঘুরবে, এখানে দিলে একটু জোরে ঘুরবে, এখানে দিলে আবার একটু বেশি জোরে ঘুরবে, আরো বেশি জোরে, আবার এখানে দিলে আবার আস্তে ঘুরবে। তো আমি অটো ট্রান্সফরমারটা দিয়ে অবশ্যই করতে পারি স্পিড কন্ট্রোল। হ্যাঁ স্যার। তো অটো ট্রান্সফরমার দিয়ে যদি আমরা স্পিড কন্ট্রোল করি, তো এটা একটা সেফ স্টার্টিং হবে। এটা কি মোটরকে একটা আহ, সুরক্ষিত স্টার্টিং তো দেবে, তাই তো ধ্রুব? সুরক্ষিত স্টার্টিং কি দেবে? স্যার প্রথমে যদি মানে প্রথমে তো মানে বেশি ম্যাক্সিমাম কারেন্ট যদি না মানে হ্যাঁ, দিলে তো প্রথমে একটা প্রথমে আমি ম্যাক্সিমাম দেবো ডিভাইস কেন? সাকসেস আছে। প্রথমে আমি ম্যাক্সিমাম দেবো কেন? আমি প্রথমে তো অটো ট্রান্সফার ম্যাক্সিমাম ইউজ দেওয়া যাবে করছি, না। তো প্রথমে আমি ধরো এই হ্যাঁ, পয়েন্টটাই সেই দিলাম, লেভেলে একটু কম। তখন স্টার্টিং কারেন্টটা কমিয়ে নিতে পারছি আমি। হ্যাঁ। তারপরে আমি যখন রানিং কন্ডিশনে ধরো তুমি দিয়ে দেবে, তারপর তোমার যেমন স্পিড দরকার হবে, তুমি সেই রকম ভোল্টেজটাকে আপ এবং ডাউন করতে পারো অটো ট্রান্সফরমারটাকে, নবটাকে ঘুরিয়ে, ঠিক আছে? হুম। তো ঠিক এই আছে, যে এখানে বুঝতে একটা পারছি। ফটো আছে দেখো, এইটা হচ্ছে 3 ফেজ অটো ট্রান্সফরমার, ঠিক আছে? তো এখানে যদি আমি ওয়াইন্ডিং গুলোকে কানেক্ট করে দিই, ইনপুট গুলোকে, সরি ওয়াইন্ডিং এ বলি, সাপ্লাই ভোল্টেজের ইনপুট গুলোকে কানেক্ট করে দিই, আরেকটা প্রান্ত থেকে আউটপুট নিই, 3 ফেজ অটো ট্রান্সফরমার, আমরা ইন্ডাকশন 3 ফেজ মোটরের স্পিড কন্ট্রোল করছি। তো এই নবটা দিয়ে ঘুরিয়ে
আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারি। নবটা ঘোরালে কি হবে, এমনই সিস্টেম করা আছে, নবটা যখনই ঘোরাবো আমি আস্তে আস্তে, ধরো যখন নবটা একদম জিরোতে থাকবে প্রায়, তখন ধরো এই পজিশনে থাকবে। আরেকটু নবটা ঘোরাচ্ছ তখন হয়তো এই পজিশনে থাকবে, আরেকটু নবটা ঘোরাচ্ছ আবার এই পজিশনে চলে আসবে। তো আমি এইভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারি অটো ট্রান্সফরমার দিয়ে। বোঝা গেল? তো সাপ্লাই ভোল্টেজকে আমরা কমিয়ে বাড়িয়ে অটো ট্রান্সফরমারের একটা পদ্ধতি, যার মধ্যে তো আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারি। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। আচ্ছা। তো আচ্ছা, বাকিদের কিছু অসুবিধা হয়েছে বুঝতে এই পয়েন্টটা? না স্যার। আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে সাপ্লাই ভোল্টেজের চেঞ্জ করে কিভাবে স্পিড কন্ট্রোল করতে পারবো, তার মধ্যে অটো ট্রান্সফরমার একটা মেথড। এবার সেকেন্ড মেথডে যাই, ভোল্টেজই সাপ্লাই ভোল্টেজকে চেঞ্জ করেই, মানে সেকেন্ড মেথড। আর কি কি উপায় আছে? একটা তো দেখলাম অটো ট্রান্সফরমার, আর একটা আছে, এটা কি বলো, এটা কে বলতে পারবে এটা কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তো অবশ্যই, এর একটা নাম আছে, সিলিন্ড্রিক্যাল রেজিস্ট্যান্স টাইপ। ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল রেজিস্ট্যান্সও বলা যায়, কিন্তু আমি যেটা শুনতে চাইছি সেটা পাচ্ছি না। যন্ত্রের নাম কি? রাইট রাইট, কে বললো এটা? স্যার আমিও নিজেও জানি না এই যন্ত্রটার নাম কি, সেটা তো আমিও জানি না স্যার। রিওস্ট্যাট। রিওস্ট্যাট, এটাকে আমরা রিওস্ট্যাট বলি, এটা কলেজে আছে। হ্যাঁ স্যার, আচ্ছা আমি দেখেছি। তো ও তাহলে তো এই জানতাম না। রিওস্ট্যাটটা কিভাবে কাজ করে, আমি ধরো এই রিওস্ট্যাটের পয়েন্টটা দিয়ে দিচ্ছি, আমি এখানে ধরো এই পয়েন্টটাকে দিলে ধরো আমি এ, এই পয়েন্টটাকে দিলাম বি, এই পয়েন্টটাকে দিলাম সি। তো আমি কানেকশনটা কিভাবে করব, কে বলতে পারবে? ধরো আমি একটা এই তো যাচ্ছে কানেকশন করব সাপ্লাই এসি, এসি কানেকশন করব এসি। এ আর সি। আচ্ছা, তো তাহলে আমি ধরো এখানে এইটা সাপ্লাই ভোল্টেজ, আমার মেন সুইচ থেকে সাপ্লাই ভোল্টেজ যাচ্ছে আর এখানে মোটরে যাবে। তো কোন পয়েন্টটা, এইটা ধরো এম পয়েন্ট আর এটা ধরো এ পয়েন্ট, এবার বলো কোনটার সাথে কি কানেক্ট হবে? এ পয়েন্টই বলি, এটা এ বলা যাবে না যেহেতু অলরেডি একটা এ আছে, এটাকে আমরা বলতে পারি যে ধরো ডি পয়েন্ট। তো এইটা ডি পয়েন্ট আর এটা এম পয়েন্ট, তো এবার বলো কোনটার সাথে কোনটা কানেক্ট হবে? ডি এর সাথে এম। ডি, ডি এর সাথে এম? ডি না বি? কোন ছবিটা, নিচের ছবিটা না উপর ছবিটা? আমি তো তিনটে নাম দিয়ে দিলাম, যে এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এটার নাম এ, এটার নাম বি, আর এটার নাম সি। এবার ওটাকে আমি কিভাবে কানেক্ট করব, সিরিজে তো কানেক্ট করব। তো এই ধরো সাপ্লাই ভোল্টেজ যাচ্ছে, গিয়ে এই রিওস্ট্যাটটা ভায়া হয়ে যাবে, মোটরে যাবে, রিওস্ট্যাটটা ভায়া হয়ে মোটরে যাবে। তাহলে তাহলে ডি এর সাথে এই মানে বিটা বুঝতে পারছি। আর ওই কি বলো বলো বলো। কালারটা সরান স্যার, এই মার্কারটা সরান স্যার, দেখা যাচ্ছে না। সরিয়ে দিয়েছিলাম ওটা, তার মানে ডি এর নেটওয়ার্ক সাথে প্রবলেমের বি জন্য হ্যাং করে আর গেছে। এম এর সাথে সি যুক্ত করতে হবে স্যার। এম এর সাথে সি, আর ডি এর সঙ্গে বি, না হলে তো সিরিজ হচ্ছে না। ডি এর সাথে বি হবে না। ডি এর সাথে বি হলে তাহলে আর কি পার্থক্য রইলো? তাহলে তো কোনো কাজই করবে না ওটা। তাহলে তাহলে তো আবার সব ইয়ে হয়ে গেল স্যার, এই একদম এটা পুরো কানেক্ট করতে কয়েলটা হবে, পাই যাবে। এটা কানেক্ট করতে হবে, হ্যাঁ পুরোটাই হয়ে যাবে। তো এটা কিভাবে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি সাপ্লাই ভোল্টেজটা লাইনটা নিয়ে এসে কোথায় এখানটা সাপ্লাই দিলাম। হচ্ছে, কোথায় এখানে সাপ্লাই কোন পয়েন্টে হবে? সাপ্লাই হবে এই যে এ পয়েন্টটা দিয়েছিলাম, এ তে সাপ্লাই হবে। এ সাপ্লাই তে, এ তে সাপ্লাই যাচ্ছে, ভালো করে বোঝো। আর এটা বি, এটা সি। এতে সাপ্লাই, হ্যাঁ এতে সাপ্লাই যাচ্ছে। আর এতে আর সাপ্লাই যাচ্ছে মানে কি, এতে সাপ্লাই যাচ্ছে মানে এই রডটা পুরোটা কিন্তু লাইন হয়ে আছে, হ্যাঁ পুরোটা লাইন হয়ে আছে। তো এই তাহলে দেখো, এইটা তো আমি ভেরিয়েবল করি, এটাকে তো তাহলে ইয়ে ভেরিয়েবল। দিতে হবে, ওই বি তে মোটর দিতে হবে, বি বিটা তে কি, মোটরের লাইন দিতে না হবে। বিটা কোনো কাজ হবে না, বিটা মোটরের লাইন দিলে কি করে হবে? পুরো রেজিস্ট্যান্সটাকে ক্রস করতে দিতে হবে, তো আমি একদিকেই তো দুটো করতে পারি না, তাহলে তো কোনো লাভই নেই। আমি ওটাকে ভেরিয়েবল, রেজিস্ট্যান্স তো নিচের কয়েলটা তো রেজিস্ট্যান্স, নিচের কয়েলটা তো এদিকে আসলে তাহলে তো একদম ফুল হবে। আমি বলছি আগে শোনো, এটা তো ভেরিয়েবল। হ্যাঁ। তো আমি এ পয়েন্টটা যখন ভেরিয়েবলটা এই পজিশনে থাকবে, এই পজিশনে আছে মানে ধরো ভেরিয়েবলের এই যে লিড গুলো এই পজিশনে আছে,
তখন ওকে কি হচ্ছে, এই পুরো রেজিস্ট্যান্সটা অতিক্রম করে যাচ্ছে সি পয়েন্টে। হুম তাহলে ভোল্টেজটা হুম কিছুটা কমবে, রেজিস্ট্যান্সটা যেহেতু অতিক্রম করতে হচ্ছে। কমবে তো? হ্যাঁ স্যার। তো এই তো কমে গেল। এবার যদি আমি রেজিস্ট্যান্সটা এই পয়েন্টে আছে মানে কি, ওকে এই রেজিস্ট্যান্সটা আর ক্রস করতে হচ্ছে না, ও শুধু ক্রস করবে কোনটুকু, এইটুকু, এইটুকু ক্রস করছে। এইটুকু ক্রস করা মানে ও রেজিস্ট্যান্সটা কম ক্রস করতে হচ্ছে। ধরো পুরো যে রেজিস্ট্যান্সটা, পুরোটা হচ্ছে 10 ওহম, হ্যাঁ, পুরোটা ধরো 10 ওহম, 10 ওহমের রেজিস্ট্যান্স পুরোটা, হ্যাঁ, 10 ওহম। এই পজিশনে যদি আমি দিই, সব থেকে বেশি থাকবে একদম এই পজিশনে, সব থেকে রেজিস্ট্যান্স বেশি থাকবে, কারণ এই পজিশনে যদি আমি লিডটাকে করি, ওকে কারেন্টটাকে করতেই পাস হতে হচ্ছে, পুরোটাকে ক্রস করতে হচ্ছে, পুরোটাকে অতিক্রম করে তবে ও এই পয়েন্টে যেতে পারবে। তাহলে রেজিস্ট্যান্স খুব বেশি হবে, হাই। আমি এই পজিশনে ধরছি একদম, এই পজিশনটাই ধরছি 10 ওহম, এই পজিশনটায় ধরো ধরছি 5 ওহম, এই পজিশনটায় হচ্ছে 0 ওহম রেজিস্ট্যান্স। তাই তো, এবার বোঝা গেছে? আমি যদি এই পয়েন্টটাই, লিডটা, এই লিডটাতে পুরোটা তো সাপ্লাই আছে, এবার ভেরিয়েবল যেটা, সেটাকে যদি আমি এই পজিশনে রাখি, মানে সাপ্লাই কিভাবে যাচ্ছে, সাপ্লাইটা যাচ্ছে, আমি অন্য একটা ইংটি দেখাচ্ছি, দেখো। সাপ্লাইটা ধরো এই পজিশনে গিয়ে এখানে ভেরিয়েবল আছে, তখন কি হবে, ওই তারটা এখানে কানেক্টেড হচ্ছে, তো পুরোটা অতিক্রম করে তারপর এখান দিয়ে গিয়ে আউটপুট হবে, তাই তো, সি পয়েন্ট থেকে গিয়ে আউটপুট হবে। বুঝতে পারছো সুমন? বলো বলো, অ্যান্সার করো, রেসপন্স করো। না না বুঝলাম না আবার। বুঝলে না? এই তো ধরো না। একটা রেজিস্ট্যান্স, এইটার পুরোটা একটা রেজিস্ট্যান্স, আমি ধরলাম এটা সাপোজ 10 ওহমের রেজিস্ট্যান্স। তো হুম এই ভেরিয়েবলটা এখানে এখন আছে, আমি যদি ভেরিয়েবলটাকে ধরে নিই যে ও এই হুম। পয়েন্টটায় আছে, এটা ধরে নিলাম আমি এই পয়েন্টটায় আছে, তো সাপ্লাই কিভাবে পাবে, আমি এই রডটা পুরোটা সাপ্লাই হয়ে আছে বললাম, যেহেতু আমি এই পয়েন্টে সাপ্লাইটা দিয়েছি, রডটা এই পুরো। এ পয়েন্টে আর ওই পয়েন্টে সেই যে ভেরিয়েবল ডটের ওই ডান সাইডে ওটাও কি একই, মানে রেজিস্ট্যান্স এখানে কমবে না? কোনটায়? ওই রড বরাবর, উপরের যে রডটা বরাবর ডান দিকে। এখানে, এখানে, হ্যাঁ ওইখানে। ওখানে কেন রেজিস্ট্যান্স কমবে, এই রডটাতে কোনো রেজিস্ট্যান্স ড্রপ করবে না, এটাতে কোনো রেজিস্ট্যান্স আচ্ছা ড্রপ আচ্ছা। করবে না। রেজিস্ট্যান্স কোথায় ড্রপ করবে বলো তো? এই যে সিলিন্ড্রিক্যাল ওয়্যার উপরে। দিয়ে পেঁচানো আছে, এইটা পুরোটা রেজিস্ট্যান্স। তো কি হুম। হচ্ছে, ধরো কারেন্ট স্যার গিয়ে, এইটা বলেন তো স্যার, এই যে পয়েন্টটা মানে একদম বাম দিকে ওই নিচের দিকে যে লাল একটা পয়েন্ট, ওইটা কি নিউট্রাল নাকি স্যার? এইটা, হ্যাঁ। আরে ওটা এমনি পয়েন্ট করা আছে, ওটা কোনো কাজের না। আমি কানেক্ট কিসের সাথে করব, আমি এইটার সাথে কানেক্ট করব, এইটার সাথে এ পয়েন্টে ধরো কানেক্ট করছি, কানেক্ট করলে কি হচ্ছে, একটা কথা ভেবে নাও, এ পয়েন্টে যখনই কানেক্ট করছি, এই যে রডটা আছে, এটা তো পুরোটা সাপ্লাই পেয়ে যাচ্ছে, আমি ধরো আর ফেজ সাপ্লাই হুম দিচ্ছি, পুরোটা আর ফেজ পেয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ধরলাম ভেরিয়েবল, এটার নাম হচ্ছে ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা এখন এই পজিশনে তো কানেক্টেড আছে, তখন লাইনটা ওই কিভাবে যাচ্ছে? ভেরিয়েবলের সাথে কি মোটর কানেক্ট থাকবে? না, মোটর এই পয়েন্টের সাথে কানেক্টেড থাকবে, মানে আউটপুট এখান থেকে বেরোবে, এখান থেকে স্যার আউটপুট বোঝা বেরোবে। গেছে স্যার, বুঝতে পারছি এবার। এবার ধরো এবার এই বুঝতে পারছি পজিশনে, যে স্যার। পজিশনে আছে, আমি লাইনটা দিচ্ছি এই এ পয়েন্টে, তখন কি হবে, লাইনটা এখান দিয়ে গিয়ে ভেরিয়েবল দিয়ে এই ওয়াইন্ডিংটা আসবে, ওয়াইন্ডিংটাই যখনই এই হুম। পজিশনে আসছে, তখন কি ও কি পিছনে আবার আসবে, পিছনে তো আসবে আসবে, কিন্তু ওটা তো আমরা ড্রপ করব না, আমাদের কোনটা ড্রপ করবে, এই হবে না এইটুকু তো। ওকে অতিক্রম করে যেতে হবে, যেহেতু আমরা এখান থেকে আউটপুট নিচ্ছি। তাহলে ফার্স্ট টাইমে কি ওই রেজিস্ট্যান্সটা এই এ পয়েন্টে থাকবে, ওই ভেরিয়েবল হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্যান্সটা? হ্যাঁ, এই পয়েন্টে থাকবে সব থেকে হাই রেজিস্ট্যান্স, যখনই এই পয়েন্টে ঠিক থাকবে, আছে। এটা 10 ওহমের বোঝা রেজিস্ট্যান্স, গেছে। যখন এই পয়েন্টে থাকবে, এখানে তো একদম হাই রেজিস্ট্যান্স 10 ওহম, এখানে আমি ধরলাম 5 ওহম, এখানে যখন নিয়ে আসবো একেবারে 0 ওহম হয়ে যাবে, তখন কিছুই কাট করতে হচ্ছে না, রেজিস্ট্যান্সকে কাটই করতে হচ্ছে না, ও ডিরেক্টলি পেয়ে যাচ্ছে সাপ্লাই, তখন ফুল ভোল্টেজ পাবে। স্যার এবার নিউট্রাল দেবো কোন জায়গা স্যার? নিউট্রাল এখানে কেন দেবো, এটা তো শুধু ফেজ কানেক্টেড হবে, আমি কি বললাম সিরিজে কানেক্টেড হবে, ওকে। আর ফেজের সাথে সিরিজে কানেক্ট হওয়া মানে কি, এটা তো আর ফেজ, ধরো আর ফেজ বা ব্লু ফেজই না ধরো, বুঝতে পারছি স্যার, এবার ঠিক আছে। এই তো ভেরিয়েবল বুঝতে পারছি, রেজিস্ট্যান্স। নিউট্রাল তো, নিউট্রাল সেই মোটরের সঙ্গেই যুক্ত থাকবে। হ্যাঁ, নিউট্রাল মোটরের কাছে থাকবে, এখানে নিউট্রালে কোনো গল্পই আসবে না। গল্প নাই, বুঝতে পারছি স্যার। বোঝা গেছে, ক্লিয়ার? তো এই হুম। এই যে এটার নাম কি বললাম, রিওস্ট্যাট। তো এই রিওস্ট্যাটকে বাড়িয়ে কমিয়েও আমি তো সাপ্লাই ভোল্টেজ কমাতে পারি স্টেটরের, পারি তো? অর্ধেক কথা কেটে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না।
আর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মেবি। বললাম যে রিওস্ট্যাটটাকে কন্ট্রোল করে আমি তো পারি সাপ্লাই ভোল্টেজকে কমাতে, দেখলাম আমরা হ্যাঁ, এখানে। তো আমরা এটা একটা সিঙ্গেল ফেজের দিয়েছিলাম। এবার যদি থ্রি ফেজ হয় কিরকম হবে? থ্রি ফেজ হলে ধরো এই ধরো একটা ফেজ, তিনটে রিওস্ট্যাট। তিনটে রিওস্ট্যাট, হুম। এই তো ধরো রিওস্ট্যাট এই একটা যাবে, আবার সেম আর একটা, তাহলে তিনটে ফেজের অ্যাক্রসে যদি আমি সিরিজে এরকম রিওস্ট্যাট কানেক্ট করে দিই, সেখান থেকেও আমরা কিন্তু স্পিডটা কন্ট্রোল করতে পারবো। এটা ধরে নিলাম আর, এটা ধরে নিলাম ওয়াই, এটা ধরে নিলাম বি। তো এভাবে আমরা পাচ্ছি কন্ট্রোল করতে। তো এই রিওস্ট্যাটটাও কিন্তু একটা সেফ স্টার্টিং দেয় মোটরকে, তাই তো? ধ্রুব সেফ স্টার্টিং দেবে তো, যখন ধরো এই পজিশনে থাকবে তখন ওকে হ্যাঁ পুরো স্যার দেবে, তখন তো পুরোটা রেজিস্ট্যান্স অতিক্রম, কম হবে রেজিস্ট্যান্স বেশি হবে, ওইখানে। হ্যাঁ, রেজিস্ট্যান্স এ রেজিস্ট্যান্স এ পরিস্থিতি। হ্যাঁ স্যার, রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য ওর দরকার মতো সব থেকে বেশি পুরোটা কম হবে। স্টার্টিং কারেন্টটা বেশি নিতে পারবে না। তো হুম। আর্মেচারের কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই নেই, আর সাপ্লাই লোডেরও ক্ষতি হওয়ার প্রশ্ন নেই, যে আদার্স লোডগুলো কানেক্টেড থাকবে। তো এটাও একটা সেফ স্টার্টিং দেয়। কিন্তু তো এর টাকারই দরকার হয় না স্যার, এইগুলো লাগাইলেই তো হয়ে যায় স্যার মনে হয়। না, দেখো আগে পুরোটা দেখবে তো। এখানে কি বলছে? ভেরি ইনসাফিসিয়েন্ট মেথড। ইনসাফিসিয়েন্ট মানে কি? ইনএফিসিয়েন্ট, সরি। ইনএফিসিয়েন্ট মানে কি? অতটা এফিসিয়েন্ট এই মেথডটা না। কেন এফিসিয়েন্ট না, কে বলতে পারবে আমায়? মানে এই মেথডটা অতটা এফিসিয়েন্ট না মেথডটা, কি জন্য? আমরা তো দেখতে পেলাম যে আমরা সিরিজে একটা করে যদি কানেক্ট করে দিই রিওস্ট্যাট, তাহলে আমরা স্পিডটা কমাতে বাড়াতে পারছি। তো তাহলে এই মেথডটা কেন এফিসিয়েন্ট না? বলতে পারবো না মনে হয়। একটু ভাবলেই বলতে পারবে তো। এটা তো একটা রেজিস্ট্যান্স। ও স্যার, এটা তো সিরিজেই থাকে, তা ডেল্টা স্টারে করা ঝামেলা আছে আবার না না না, ওটা নাকি? কোনো ব্যাপার না। আমি ওটা স্টেটারকেই একেবারে ডেল্টায় কানেক্ট করে দিতে পারি, কারণ আমার তো এখানে আর, ওখানে তো একটাই কয়েল থাকে না, যার জন্য। না সেটা না। মেইন পয়েন্ট কি, তাহলে যে এটা তো একটা রেজিস্ট্যান্স, আমরা কি জানি রেজিস্ট্যান্সের ওপর দিয়ে, হাফকে নড়াতে করতে হবে তাই। না সেটা তো একটা ধরো ওইটাও তুমি তো হ্যান্ডেল দিলাম। তিনটেকে একটা হ্যান্ডেলে যুক্ত করে নিলে, পরপর স্লো করলে, যাতে প্রতিটা ফেজে একই মানে রেজিস্ট্যান্স কাট হয়। সেটা তো না প্রবলেম, যেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, এটা তো একটা রেজিস্ট্যান্স, তো এর উপর দিয়ে যখন আমি কন্টিনিউয়াসলি একটা মোটরকে চালাবো, তো রেজিস্ট্যান্সের জন্য কি হবে? এখানে একটা হিট উৎপন্ন হবে, এখানে একটা হিট উৎপন্ন হবে। তো যখনই হিট উৎপন্ন হবে তখন কি হবে? কিছুটা এনার্জি এই হিটের আকারে ওয়েস্টেজ হয়ে যাবে, মানে লস হয়ে যাবে। বোঝা গেল? হিট তো যখন আমি স্টার্টিং করব তখন উৎপন্ন হবে, যে আমি যখন না 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 নরমাল না না, স্পিডে চলবে তখন তো হিট, তখন আর হিট কোথায়? আরে তুমি তো নর্মাল স্পিডে, সেটা তো তুমি জাস্ট স্টার্ট করার জন্য ইউজ করছো না। ব্যাপারটা বোঝো, এটা তো তুমি নর্মালি স্টার্ট করার জন্য শুধু ইউজ করছো না, এটা দিয়ে তুমি স্পিড কন্ট্রোল করবে। তখন তোমাকে তো যদি ফুল স্পিডই দরকার হতো, তাহলে তো স্পিড কন্ট্রোল করার কোনো দরকার ছিল না। আমার তো হুম। প্রশ্ন কি, যে আমি স্পিড কন্ট্রোল করব, মানে এটাকে বাড়াবো কমাবো আমার দরকার অনুযায়ী। এবার যখনই বেশিক্ষণ ধরে এই রেজিস্ট্যান্সটা থাকবে এর মধ্যে, তখন কি হবে? এটা হিট উৎপন্ন হবে, হিট জেনারেট করবে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে হ্যাঁ। কন্টিনিউয়াসলি। যদি একটা হাই লোড কারেন্ট ফ্লো হয়, তো এটার মধ্যে একটা হিট হুম। উৎপন্ন হবে। তো যখনই হিট উৎপন্ন হবে, তখন এই হিটের আকারে এনার্জি কিছুটা ওয়েস্টেজ হয়ে যাবে। তো এটা তাহলে লস হবে। হুম। এফিসিয়েন্ট মেথড না। হুম। তাহলে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি এভাবে, কিন্তু অতটা এফিসিয়েন্ট না এই মেথডটা। ঠিক আছে? তো তাহলে এবার আমরা আরেকটা মেথড দেখবো, যে ভোল্টেজকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। ভোল্টেজ রেগুলেটরের নাম আমরা সবাই শুনেছি। হুম। তো দেখো এখানে এই এই ধরনের ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়। এগুলোকে কি বলে? থাইরিস্টর। তো থাইরিস্টর একটা ইলেকট্রনিক্স ডিভাইস, পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা কি করে, যেটা হচ্ছে তোমার এসি পাওয়ারকে কন্ট্রোল করে, এসি পাওয়ারকেও কন্ট্রোল করবে, মানে স্পিড কন্ট্রোল করতে পারে। এখানে দেখো দুটো থাইরিস্টরকে অ্যান্টি প্যারালালি কানেক্ট আছে। অ্যান্টি প্যারালালি মানে কি বুঝি, কেউ বলতে পারবে আমায় অ্যান্টি প্যারালাল বলতে কি বুঝি? প্যারালাল কিন্তু অভিমুখ আলাদা, এরকম রাইট ব্যাপার। রাইট রাইট, প্যারালাল কিন্তু অভিমুখ আলাদা, একদম ঠিক। মানে একটা ধরো
যদি পজিটিভ দিকে কানেক্টেড থাকে আর একটা নেগেটিভ দিকে কানেক্টেড থাকবে। তো অ্যান্টি প্যারালালি ধরো আমরা কানেক্ট করে রেখেছি। এবার সুমন বলো এর কোনটা ওপরেরটার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কি করে বুঝবো? স্যার ডান দিকেরটা পজিটিভ যেখানে দাগ দেওয়া, আর বাম পাশেরটা নেগেটিভ। ভুল ভুল, আমরা ডায়েট কি পড়েছি? ডায়েট পড়েছি যে এই দিকে পজিটিভ হয় আর যেদিকে দাগ টানা থাকে সেদিকটা হয় নেগেটিভ। ওই যে এইটা দাগের পজিটিভ, উপরে আবার কি ক্রস এইটা করা, কি ওটা? বলছি ওটা গেট, এইটা নেগেটিভ, আবার এইটা নেগেটিভ এটা পজিটিভ। কেন? এবার কেন এরকম ভাবে কানেক্টেড থাকে? ধরো এই যে লোডটা কানেক্টেড আছে, এই সাপ্লাইটা কানেক্টেড আছে, তো যখনই এখান দিয়ে কারেন্টটা ফ্লো হবে তো এটা কি করবে, এই ওপরেরটা কি করবে, ও পজিটিভ সাইকেলে শুধুমাত্র কাজ করবে। আমাদের তো এসির ফ্রিকোয়েন্সি আছে এরকম এরকম, হুম হুম। এসির ফ্রিকোয়েন্সি ও আছে, তো তাহলে মানে এই পজিটিভ সাইকেলটায় কাজ করবে এই ওপরেরটা, আবার এই নেগেটিভ সাইকেলে কাজ করবে এই নিচেরটা। ঠিক আছে? তো এবার এই ওপরেরটা কি, এই যে সুমন জিজ্ঞেস করছে যে এই ওপরেরটা কি, এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলি গেট। তো এটা কি জন্য ইউজ করা হয়? এই যে থাইরিস্টার গুলো তখনই কাজ করবে যখন আমি এই গেট পয়েন্ট থেকে ওকে একটা পাওয়ার সিগন্যাল দেবো, মানে কারেন্ট ওকে সিগন্যাল দিতে হবে, কারেন্ট দিয়ে সিগন্যাল দিতে হবে, তবেই ওটা অ্যাক্টিভ হবে। ওটা অ্যাক্টিভ হলেই তখন ওটাও পজিটিভ সাইকেলকে পাস করবে, যখন ও অ্যাক্টিভ হবে। বোঝা গেল? তো এইটা আমি কি জন্য ইউজ করব? তারপর অ্যাক্টিভ করার জন্য, মানে এটা একটা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটাকে আমি কি বলি, গেট পয়েন্ট। তো এই গেট পয়েন্টটা একটা কন্ট্রোল সার্কিটের সাথে কানেক্টেড থাকবে। তো কানেক্টেড কেন থাকবে? ওকে এসি পাওয়ার ইনপুট দিতে হবে, এসি একটা সিগন্যাল ইনপুট দিতে হবে, অল্প মাত্রায় কারেন্ট, খুব বেশি না। ওটাকে অ্যাক্টিভ করার জন্য একটা অল্প পরিমাণ কারেন্ট ইনপুট দিতে হয় এখানে, যেটার ফলে এটা অ্যাক্টিভ হয়। তো বোঝা গেল, এটা যখনই অ্যাক্টিভ হবে তখন ওপরেরটা কি করবে, এই যে ওপরেরটা কি করবে, এ পজিটিভ সাইকেলকে পাস করবে, আবার তার পরের মুহূর্তেই এইটা যখন সিগন্যাল পাবে এটা আবার নেগেটিভটাকে পাস করবে। তো দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এইটা একটা এসি সাইকেল, আমার সম্পূর্ণ এসি সাইকেল, ঠিক আছে? এবার দেখো এখানে যে ছোট ছোট দেখতে পাচ্ছ এগুলো দেওয়া আছে আলফা, এগুলোকে আলফা বলবো। এই যে দিকগুলো দেওয়া আছে এইগুলো কি বলতো, এই যে এসি পাওয়ারটা আমরা বললাম না গেট পয়েন্টে একটা এসি পাওয়ার ইনপুট করতে হয় কন্ট্রোল সিস্টেম দ্বারা, তো এইটা হচ্ছে সেই। তো যদিও বা এটাও খুব একটা এফিসিয়েন্ট মেথড না, বাকিগুলোর থেকে অবশ্যই এফিসিয়েন্ট, মানে বাকিগুলো যে দেখলাম অটো ট্রান্সফরমার বা ধরতে পারো রিওস্ট্যাট দিয়ে যে আমরা স্পিড কন্ট্রোল করছি সেটার থেকে কিছুটা বেশি এফিসিয়েন্ট, কিন্তু অতটা এফিসিয়েন্ট না যেটাকে আমরা সচরাচর ইউজ করতে পারি, এই মেথডটাও খুব একটা ইউজ হয় না। তো কেন ইউজ হয় না? ধরো এই যে দেখতে পাচ্ছ এসি সার্কেলটা কিরকম হচ্ছে, যে যেহেতু ওকে প্রথমে অ্যাক্টিভ করতে হচ্ছে তখন তো অলরেডি কিছুটা এসি সাইকেল পজিটিভ পিকে উঠে গেছে, ধরো এতটা উঠে গেছে, তারপরও অ্যাক্টিভ হচ্ছে, তখন ওই জন্য চিত্রটা কেমন হয়ে যাবে, এই দেখো এরকম হয়ে যাচ্ছে। তারপর আবার নেগেটিভটাকে অ্যাক্টিভ করতে কিছুটা সময় লাগছে, ধরো এত দূর এসছে তারপর নেগেটিভটা অ্যাক্টিভ হচ্ছে, তখন আবার এরকম হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি গ্রাফটা কিরকম হচ্ছে এসির, এরকম ফ্ল্যাট যাবে, এরকম আসবে, আবার ফ্ল্যাট যাবে, আবার ব্যাকে আসবে, আবার ফ্ল্যাট, আবার এরকম, আবার ফ্ল্যাট নিচে। বোঝা গেল? বলো এবার কার কি সমস্যা আছে বলো ট্র্যাকটা নিয়ে, এই থাইরিস্টারটা নিয়ে। বুঝতে পারলে থাইরিস্টার দিয়ে আমরা কিভাবে কন্ট্রোল করি আর কিভাবে কাজ করে থাইরিস্টার? একটা কাজ করে সেটা তো বোঝা গেছে। হ্যাঁ, এমনি ই মানে এই যে অ্যাক্টিভ করার জন্য ওটা আলাদাভাবে কিছুটা কন্ট্রোল টাইম। সার্কিট থেকে সাপ্লাই দিতে হয়। ওটা তো আর তুমি এমনি মোটরের সাথে ইউজ করবে না, মোটরের সাথে যে কন্ট্রোল প্যানেল থাকে, ভোল্ট মিটার, অ্যামমিটার, এমসিবি এইগুলো লাগানো থাকে, সেখানেই এই থাইরিস্টারটা লাগানো থাকবে এবং আমাকে একটা ডিসি সাপ্লাই দিতে হবে ওকে অ্যাক্টিভ করার জন্য। ডিসি সাপ্লাই আর ঠিক আছে? তো ক্লিয়ার? এবার দেখো এটা আমি কি দেখালাম, একটা ফ্রেজের এক ক্রসে দেখালাম, মানে ও একটা ফ্রেজের এক ক্রসে এভাবে স্টার্ট হবে। এবার যদি আমি তিনটে ফেজের করি কি হবে, এরকম তিনটে লাগাবো, তাই তো? একটার সাথে অ্যান্টি প্যারালাল দুটো কানেক্টেড থাকবে, তো তিনটের সাথে ছটা থাকবে। এইভাবে ধরো এইদিকে সাপ্লাই, এদিকে লোড, আর মাঝখানে থাকবে থাইরিস্টার, প্রতিটা ফেজের সাথে সিরিজে কানেক্টেড আছে। দেখো এখানে ধরো আর, এটা ধরো ওয়াই, এটা ধরো বি, প্রতিটার সাথে সিরিজে এই অ্যান্টি প্যারালালে কানেক্টেড থাকবে এই থাইরিস্টার গুলো।
বলো, কারো কিছু সমস্যা থাকলে এটা নিয়ে এক্ষুনি বলো। এটা তাহলে ভোল্টেজ রেগুলেশন হলো কি করে স্যার? আরে এটা তো এই তো একটা একবার মানে ডিভাইস, এটা তো রেগুলেট করবে, এটার কাজই রেগুলেট করা। এখান থেকে আমরা একটা নব লাগিয়ে দেবো। তো এটা পুরোটা দেখালাম না, মানে এটা জাস্ট এমনি ওভারঅল দেখানো হলো যে এরকম থাইরিস্টার কানেক্টেড থাকে সিরিজে, যেটা রেজিস্ট্যান্স সাপ্লাই ভোল্টেজটাকে কন্ট্রোল করে, কমাতে বা বাড়াতে পারে। ওর নব আছে, নব থাকবে। এটা তো আর অরিজিনাল তুমি ডিভাইস দেখছো না, এটা সার্কিট দেখছো। ঠিক আছে স্যার। আচ্ছা, তো তাহলে আমরা সাপ্লাই ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে কি কি মেথড দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারি দেখলাম। একটা হচ্ছে, প্রথমটা দেখলাম কি, অটো ট্রান্সফরমার। সেকেন্ড দেখলাম কি, রিওস্ট্যাট। রিওস্ট্যাট। আর থার্ড দেখলাম কি, রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর বা থাইরিস্টর। থাইরিস্টর। তো তিনটে মেথড দেখলাম আমরা সাপ্লাই ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে কিভাবে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। এবার আমরা পরের মেথডটা দেখব কি, সাপ্লাই ভোল্টেজ দেখেছিলাম, এবার দেখব আমরা কি দেখেছিলাম, 120 f/p। তাহলে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করেও কিন্তু আমরা স্পিড কমাতে বাড়াতে পারবো। তো এবার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করিয়ে কিভাবে স্পিড কমাবো বাড়াবো সেটা দেখবো। তো ধ্রুব বলো, আমরা যদি ফ্রিকোয়েন্সিকে কমিয়ে দিই, তো কিসের স্পিড, প্রধানত মোটরে কিসের স্পিড কমবে? সিঙ্ক্রোনাইজ স্পিড কমবে স্যার। সিঙ্ক্রোনাস স্পিড, মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাই কমে যাবে। এবার আমি এটা যদি কমে যাবে। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাই কমিয়ে দিই, তাহলে রোটরের স্পিডটা স্বাভাবিকভাবে কমে যাবে, তাই হুম। তো? তো দেখো, এবার ফ্রিকোয়েন্সি, এটা দেখতে পাচ্ছ কি? পাচ্ছি স্যার। দেখো, এটা থ্রি বুঝতে ফেজের পারছি। একটা এসি গ্রাফ আঁকা আছে। তো আমি একটা এ দিয়ে দেখাচ্ছি, ধরো এই ধরো আমি রেডটা দেখাচ্ছি, হ্যাঁ। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা কত টাইম সেকেন্ড দেওয়া আছে, কত, 0.02 সেকেন্ড, মানে 2 মিলি সেকেন্ড। তো ধরো এই যে একটা সাইকেল কমপ্লিট করছে, ও এই হাফ সাইকেল, আর এই হচ্ছে ফুল সাইকেল কমপ্লিট করলো, তাহলে ও একটা সাইকেল কমপ্লিট করছে কত, 0.2 মিলি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে ও কটা সাইকেল কমপ্লিট করবে? লিখে এক দেবে তাহলে 60 দিয়ে গুণ। না মিলি, না 60 না, 100। মিলি আছে 100 দিয়ে গুণ। তাহলে 50 বার 50 বার অতিক্রম করবে, 50টা কমপ্লিট করবে সাইকেল। সেই হুম। জন্যই আমাদের ফ্রিকোয়েন্সি বলি 50 হার্জ, কারণ ও 0.02 সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট করে। এবার আমি যদি ওই সাইকেলটার গতিটাই কমিয়ে দিই, মানে কি, 0.02 সেকেন্ডে যদি আমি একটা সাইকেল কমপ্লিট, হাফ সাইকেল কমপ্লিট করতে দিই, আর ফুল সাইকেল কমপ্লিট করতে টাইম যদি লাগে 0.04 মিলি সেকেন্ড, মানে 4 মিলি সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডেও কবার কমপ্লিট করবে সাইকেল? সমান, ছুটি আসছে স্যার। কোথা কিছুই। বিপ্লব স্যার। বলো, যদি 2 মিলি সেকেন্ডে একবার অতিক্রম করছে, একটা সাইকেল কমপ্লিট করছে, মানে 100 মিলি সেকেন্ডে কটা করবে, 50টা। তাহলে এই যে যদি 4 মিলি সেকেন্ডে ও একটা সাইকেল কমপ্লিট করে, তাহলে ও 100 মিলি সেকেন্ডে কভার কমপ্লিট করবে, মানে 1 সেকেন্ডে কভার কমপ্লিট করবে হাফ করবে স্যার। 25। কারণ যদি আমি 25 × 4 করি তাহলে কত হচ্ছে, 100। তাহলে 25টা সাইকেল কমপ্লিট করবে। এবার আমি ফ্রিকোয়েন্সিটা কিভাবে কমাই বা কমিয়ে কি হয়, ফ্রিকোয়েন্সিটাকে আমি এইভাবে কমিয়ে দিই, মানে আমার ফ্রিকোয়েন্সি প্রথমটা ছিল, ফ্রিকোয়েন্সি কমালে স্যার মোটরের স্পিড কমে যাবে। কমবে। এবার একটা বলছি, পরে বলছি একটা জিনিস। তো প্রথমে দেখো, এটা ছিল 50 হার্জ, সেটাকে আমরা কমিয়ে করলাম 25 হার্জ। তো যদি 25 হার্জ করি, একটা যদি আমরা ক্যালকুলেশন সাধারণত দেখি, 120 × 50/4, আমি ধরে নিলাম পোল 4টে আর ফ্রিকোয়েন্সি 50, তো ক্যালকুলেশন করে কত হবে, 1500। তাহলে স্পিড কত হচ্ছে, 1500, তাই তো? এবার যদি আমি এক কাজ করি, ফ্রিকোয়েন্সিটাকে 25 ধরি, যে আমি ফ্রিকোয়েন্সিটা কমিয়ে 25 করে দিয়েছি, তাহলে কত হবে, স্পিডটা কত হবে, কত হবে? 750 নিন। 750। 700। তাহলে স্পিডটা কমলো।
স্পিডটা কম না তো ধ্রুব? স্যার তাহলে আমরা কি দেখলাম যে ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি কমিয়ে দিই স্পিডটাও কমে যাচ্ছে। এবার এবার দেখো একটা পয়েন্ট, আমরা ফ্রিকোয়েন্সিটাকে যদি কমিয়ে দিই, ধরো ফ্রিকোয়েন্সি আমি কমাচ্ছি কিন্তু সাপ্লাই ভোল্টেজ কমাচ্ছি না, কমাচ্ছি না তো। তো সাপ্লাই ভোল্টেজ না যদি না কমাই তাহলে ফ্লাক্স ডেনসিটিও কমবে না, মানে ফ্লাক্সের যে ঘনত্ব ওটা কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর। তো আমি যদি ভোল্টেজটাকে ধরো কমালাম না, 240 ভোল্টই রেখে দিলাম, এবার এই 440 ভোল্টই রেখে দিলাম, এবার আমি শুধু ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিলাম, তাহলে কি হবে? স্পিডটা কমবে অবশ্যই, কিন্তু ভোল্টেজের যেহেতু আমরা কমাচ্ছি না, তার জন্য কি হতে পারে যে ম্যাগনেটিক যে মেটেরিয়াল গুলো আছে, কোর, যেগুলো আমরা ওয়াইন্ডিং করা থাকে স্টেটরে, যেটার গায়ে ওয়াইন্ডিং করা থাকে সেটাকে তো আমরা কোর বলি, তো ওই কোরটার ম্যাগনেটিক মেটেরিয়ালটার ক্ষতি হতে পারে। তো তখন আমরা কি করব, ফ্রিকোয়েন্সিটা কমানোর সাথে সাথে ভোল্টেজটাকেও কমাবো। বোঝা গেল কি বললাম? যে আমরা ফ্রিকোয়েন্সি শোনা গেল না আবার? আমরা ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে তো স্পিডটা কমাতে পারি, কিন্তু যদি আমরা ফ্রিকোয়েন্সিকে কমাই কিন্তু ভোল্টেজ ধরো সেমি রেখে দিলাম, তাহলে কি হবে? ফ্লাক্স ডেনসিটিটা একই থেকে যাবে, তো ফ্লাক্স ডেনসিটিটাকেও আমাকে কমাতে হবে। যদি আমি ফ্রিকোয়েন্সি কমাই আমাকে আরেকটা কাজ গিয়ে আমার ফ্লাক্স ডেনসিটিটাকেও ডাউন করতে হবে, তো সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে ভোল্টেজটাকেও আমার ডাউন করতে হবে। তো আমি যদি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি একসাথে ডাউন করি বা কমাই, তখন কি হবে? মোটরের স্পিডও কমবে, ফ্লাক্স ডেনসিটিও কমে যাবে, মানে মোটরের কোনো আলটিমেটলি কোনো ক্ষতি হচ্ছে না। বোঝা গেল? স্যার এমনি ভোল্টেজ বেশি রাখলে তো অসুবিধাটা কি হতো স্যার? না, ভোল্টেজ বেশি মানে রাখলে ফ্রিকোয়েন্সি কম দিলে কারণ আসতে করতো মানে রোটর আসতে করতো। না, ভোল্টেজ বেশি যদি রাখি তাহলে কি হচ্ছে, ফ্লাক্স ডেনসিটি মানে ফ্লাক্সের ঘনত্বটা তো একই রয়ে যাচ্ছে। তুমি এদিকে স্পিড কমিয়ে দিচ্ছ, না আর বুঝতে ফ্লাক্সের পেরেছি। ডেনসিটিও একই রেখে দিচ্ছ, তাহলে কি হবে? তখন ম্যাগনেটিক যে মেটেরিয়ালটা আমরা ইউজ করছি সেটার প্রপার ইউজ আমরা কিন্তু করছি না, তখন ওর একটা ক্ষতি হবে। ম্যাগনেটিক যে মেটেরিয়ালটা থাকে সেটার কোডটা কি হবে? স্যাচুরেট হয়ে যাবে, কিছুটা ক্ষতি হবে। তো তার জন্য আমাদের কি করা উচিত? ফ্রিকোয়েন্সির সাথে সাথে ভোল্টেজটাকেও কমানো উচিত, যার জন্য কি হয়ে যাবে যে স্পিডও কমবে, ফ্লাক্স ডেনসিটিও কমে যাবে। তো দুটোই যখন কমে যাবে তাহলে আলটিমেটলি মোটরের কোনো ক্ষতিও হচ্ছে না, আর স্পিডও কন্ট্রোল করছে। বোঝা গেল? তো এই যে ফ্রিকোয়েন্সি কমানোর মেথডটা, এইটাই সব থেকে এফিসিয়েন্ট মেথড, মানে আমরা নর্মালি এই মেথডটাকে ইউজ করে থাকি কারণ এটাই সব থেকে এফিসিয়েন্ট। ও, তো এটা তো ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি দুটোই একসঙ্গে করতে হচ্ছে স্যার। দুটোই করতে হচ্ছে তো, এমনিতে হওয়ারই তবু কথা আমরা স্যার। বলি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, ভোল্টেজটাকে চেঞ্জ করছি অবশ্যই, কমাচ্ছি ফ্রিকোয়েন্সির সাথে সাথে, কিন্তু তাও আমরা বলবো ফ্রিকোয়েন্সি মেথড। তো এই যে ফ্রিকোয়েন্সিটা কমানো হয়, এটা কার দ্বারা কমানো হয়? ভিএফডি, এটা মনে রাখবে। ফ্রিকোয়েন্সিটা কার দ্বারা কমানো হয়? ভিএফডি, যার ফুল ফর্ম কি? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। বোঝা গেল? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ মানে যে ডিভাইসের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কমাতে ভ্যারি করতে পারি, কমাতে বাড়াতে পারি, সেই ডিভাইসটাকে আমরা বলবো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। বুঝে গেল? তো এবার দেখো এর পরের চিত্রটা দেখো, বুঝতে পারবে তোমরা। দেখো ভালো করে, এখানে দেখো, এইটা ধরো জিরো ভোল্টেজ, আমি সিঙ্গেল ফেজের কথা বলছি, আমি রেড ফেজটাকে শুধু ধরবে, ঠিক আছে? রেড ফেজটাকে, তো রেড ফেজটার বাকি দুটোকে ইগনোর করো, এখন রেডটাকে ধরো। তো এইটা পজিটিভ পিক, ওপর দিকটা আর নিচের দিকটা নেগেটিভ পিক। তো এখানে ভোল্টেজের ম্যাক্সিমাম যে কার্ভটা, রেড কার্ভটা ম্যাক্সিমাম কোথায় টাচ করেছে দেখো? উপরে আর নিচে একটা পয়েন্ট করা আছে, এখানে টাচ করেছে, উপরে আর নিচে এখানে টাচ করেছে। তো এই পয়েন্টগুলোকে আমরা কি বলবো? পিক পয়েন্ট। মানে পয়েন্ট, পিক পয়েন্ট বলতে কি বুঝবো তাহলে আমরা? সর্বোচ্চ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্ট। তো এই সর্বোচ্চ পয়েন্টের এই পয়েন্টটা হবে +240, আর এটা হবে -240, মাইনাস। -240। তো তাহলে যদি আমরা ফ্রিকোয়েন্সি দেখো সেম অবস্থায় রেখেছি, 50 হার্জ রেখেছি, তখন কি হচ্ছে? ভোল্টেজটা পুরো পিক পয়েন্টে গিয়ে আবার নেগেটিভ পিক পয়েন্টে আসছে, আবার পজিটিভ পিক পয়েন্টে আসছে, মানে ও ঠিকভাবে কাজ করছে। এবার আমি যখন ভিএফডিটা ইউজ করব, ভিএফডিটা ইউজ করার সময় দেখো ফ্রিকোয়েন্সি আমি কমিয়ে দিয়েছি, 0.02 সেকেন্ডে ও একটা হাফ সাইকেল কমপ্লিট করছে। দেখো মানে ওর ফুল সাইকেল কমপ্লিট করতে কতটা লেগে যাচ্ছে? 0.04 সেকেন্ড, মানে আমি ফ্রিকোয়েন্সি 25 হার্জ করে দিয়েছি। তার সাথে সাথে দেখো আমি ভোল্টেজটাকেও কিরকম কমিয়েছি, ভোল্টেজটা দেখো
এখন পিক পয়েন্টে যাচ্ছে না, পিক পয়েন্টে কিছুটা নিচে আছে, দেখো দেখতে পাচ্ছ রেডটাকে শুধু দেখো, পিক পয়েন্টে কিছুটা হ্যাঁ স্যার। নিচে আছে, মানে ভোল্টেজটাকে আমি কমিয়ে দিয়েছি। এই যে কালো দাগ টানা আছে এইটা হচ্ছে ধরো নেগেটিভ 240, আর এটা ধরো পজিটিভ 240। তো এটাতে এর থেকে কিছুটা গ্যাপ আছে, মানে আমি ধরে নেবো কি ভোল্টেজটা এখানে কত হচ্ছে, ধরো সাপোজ 200 ভোল্ট হচ্ছে, নেগেটিভ 200 ভোল্ট, ওপরের দিকে হচ্ছে পজিটিভ 200 ভোল্ট। এই যে পয়েন্টটায় রেড কার্ভটা আছে, ঠিক আছে। তো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ দিয়ে যদি আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, ওটা এই যে গ্রাফটা নিচের গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই নিচের গ্রাফটা অনুযায়ী চেঞ্জ হয়, মানে ভোল্টেজও কমে যায়, ফ্রিকোয়েন্সিও কমে যায়। বোঝা গেল? দুটোই। ফ্রিকোয়েন্সির সাথে সাথে ভোল্টেজ কমে যাবে না? হ্যাঁ দেখেই তো, দেখো এখানে কমছে, ফ্রিকোয়েন্সির সাথে সাথেই ভোল্টেজ কমছে। আমি কি বলেছিলাম আগেরটাই কি দেখানো হয়েছে, যে আগেরটা এই যে কালো দাগটা উপরে আছে ওটা হচ্ছে পজিটিভ পিক ম্যাক্সিমাম, আর নিচের দিকটা যেটা থাকবে নেগেটিভ পিক। তখন কি হচ্ছিল, যখন ফ্রিকোয়েন্সি একদম 50 হার্জ আছে তখন কি হচ্ছিল, ভোল্টেজটা কি হচ্ছিল একদম পজিটিভ পিকে টাচ হয়ে তারপর নেগেটিভ পিকে আবার টাচ হচ্ছে, মানে ও টাচ করে নিচ্ছে, পজিটিভ পিকটা টাচ করে নিচ্ছে যেহেতু ফ্রিকোয়েন্সি ফুল আছে। আবার যখন ফ্রিকোয়েন্সি কমিয়ে দেবো আমরা ভিএফডি ইউজ করে, ভিএফডি ইউজ করে যখনই আমরা ফ্রিকোয়েন্সি কমাবো তখন কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, মানে ধরো 25 হার্জ হয়ে যাচ্ছে 1 সেকেন্ডে, এবং যে ভোল্টেজের যে ম্যাগনিটিউড সেটাও দেখো পিক পয়েন্টে টাচ করছে না, দেখো টাচ করছে না পিক পয়েন্টে, কিছুটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছ এখানে কিছুটা গ্যাপ রয়েছে। স্যার, স্যার এই যে আমরা যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করি তাহলে কি ভোল্টেজ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে, না এর না জন্য না, অন্য কোনো ওই ডিভাইস তো বসাতে হবে? ফ্রিকোয়েন্সি, ওই যে ভিএফডি এর মধ্যেই এমন সিস্টেম করা আছে যে ও ফ্রিকোয়েন্সির সাথে সাথে ভোল্টেজটাকেও কমাবে, মানে ফ্রিকোয়েন্সিটা যে পরিমাণ কমাবে ভোল্টেজটাও সেই পরিমাণই কমাবে। বোঝা গেল? ও সে একই পরিমাণে কমাতে বাড়াতে হবে, তবেই মোটরের কোনো ক্ষতি হবে না এবং এফিসিয়েন্ট হবে। এই মেথডটা সব থেকে এফিসিয়েন্ট মেথড স্পিড কন্ট্রোলের। বোঝাতে পারলাম তাহলে আমি? স্যার এই একটা শিখলেই হয় স্যার? না না, একটা শিখলে হয়, তো বাকিগুলো জেনে রাখতে তো হবে। আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম ভিএফডি কন্ট্রোল করে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কমায় বাড়াই, তার সাথে সাথে ভোল্টেজটাকেও কমায় বাড়াই। ঠিক আছে, আমরা শুধু ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করলে কি হতো, ফ্ল্যাগ ডেন্সিটি বেড়ে যেত, যার ফলে ম্যাগনেটিক যে মেটেরিয়াল থাকে কোরের ভেতরে সেটা প্রপার ইউজ আমরা ক্ষতি করতে হওয়ার পারতাম সম্ভাবনা না, ছিল। কিছুটা ক্ষতি হতো, সেই জন্য আমরা কি করলাম, ভিএফডি ইউজ করলাম। আচ্ছা, এবার বলো যে যে পয়েন্টগুলো বললাম আজকে, যে স্পিড কন্ট্রোল কি কিভাবে করতে পারি, ভোল্টেজ চেঞ্জ করে, তার ভোল্টেজ চেঞ্জ করে একমাত্র মেথড, প্রথম মেথডটা হচ্ছে অটো ট্রান্সফরমার, দ্বিতীয় মেথড রিওস্ট্যাট, তৃতীয় মেথড থাইরিস্টার বা ভোল্টেজ রেগুলেটর, আর তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ করি আমরা সেটা দেখলাম, এবং কোন ডিভাইসের মাধ্যমে করি সেটাও দেখলাম, ভিএফডি। এবার ভিএফডিটা কিরকম দেখতে হয় দেখবে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? দেখা যাচ্ছে ছবিটা? FD এই জিনিসটাকে আমরা বলি ভিএফডি। এই যে নবটা দেখতে পাচ্ছ এই নবটাকে আমরা ঘুরিয়ে ফ্রিকোয়েন্সিটাকে কমাই বাড়াই, মানে তার সাথে সাথে ভোল্টেজটাও কমবে। এখানে F60 দেখাচ্ছে মানে কি ফ্রিকোয়েন্সি 60 হার্জ আছে এখন। বোঝা গেল? ঠিক আছে স্যার, এইটা হচ্ছে বুঝতেছি। ভিএফডি। আচ্ছা, তাহলে এখনো বাকি আছে কিছু মেথড, পোল চেঞ্জিং মেথড, কিভাবে পোল চেঞ্জ করে করতে পারি, আর রোটর সার্কিটকে কিভাবে, রোটর সার্কিটের পক্ষ থেকে কি কি মেথড আছে সেগুলো আমরা তাহলে পরের ক্লাসে পড়বো। তো আজকে যেটুকু বোঝালাম এর মধ্যে কার কি প্রবলেম আছে বলো? বিপ্লব, হ্যাঁ স্যার। আজকে যেটুকু বোঝালাম বোঝা গেছে? হ্যাঁ স্যার, সহজ ব্যাপার।
একদম বেসিক ভাবে বুঝিয়েছি। একদম জিনিসগুলো খুব একটা যে কঠিন তা না, একদম সহজ জিনিস, শুধু একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে যে আহ, তবে এটা জানতে হবে যে, কিন্তু এক জায়গায় একটু কনফিউশন হয়ে গেল। বলো সেটা বলতে হবে তো। ওই ডায়োডের ওইখানে ওইখানে কি মানে আমি যখন খুশি মানে প্লাস মাইনাস করতে পারবো? না, তুমি যখন খুশি করতে পারবে না, ওটাকে সাপ্লাই তুমি দিয়ে রেখে দেবে, মানে এইটা থাইরিস্টারটা আমি কন্ট্রোল সার্কিটের সাথে কানেক্টেড করে দেবো। ওর দরকার অনুযায়ী একবার মানে সেরকমই সিস্টেম করা থাকবে, ধরো টাইমার দিয়ে বা কিছু দিয়ে, এইটা পজিটিভ যখন পাবে, এটা যখন পজিটিভ সাইকেল হতে চাইবে, তখন এটাকে একবার অন করে দেবে, তারপরের মুহূর্তে এটাকে অন করে দেবে, মানে 1 সেকেন্ডে 50 বার একটা থাইরিস্টার, মানে 25 বার অফ হবে, 25 বার অন হবে। সেরকমই নেগেটিভটাও 25 25 50 হয়ে আমি যাচ্ছে। এটা কি করে আমি এটা কি করে বুঝবো যে ওটা মানে ফেজ ভোল্টেজ নিতে নিতে চাইছে আমার নবটাকে তুমি তখন করবে অন কেন, করতে হবে? তুমি করবে কেন রে বাবা? ওটা তো কন্ট্রোল সার্কিটের সাথে কানেক্ট করে দেবে, যে কন্ট্রোল সার্কিটটা এক ওই সার্কিট সিস্টেমটা অটোমেটিকলি নেবে তাই তো? অটোমেটিকলি নেবে, অটোমেটিকলি কন্ট্রোল সার্কিট কি করবে, মানে ওকে না, সিগন্যাল ওর দেবে যখন ওর এক যখন সেকেন্ডে ওর যখন হাই পজিটিভ দরকার তখন ও ওইটা নবটাকে অন করে ওখান থেকে নিয়ে নেবে, আর যদি মানে হাই কি নেগেটিভ পজিটিভ দরকার না, দরকার হয় দাঁড়ান, তখন 1 সেকেন্ড দরকার না, একটা সেকেন্ডে তো এরকম 50টা সাইকেল কমপ্লিট হবে, তো সিস্টেমই এমন হ্যাঁ। করা আছে। ধরো তাহলে 50টা সাইকেল মানে তার মধ্যে 25টা পজিটিভ সাইকেল আছে আর 25টা নেগেটিভ সাইকেল আছে। তো এই পজিটিভ যে ট্র্যাকটা, এটা 1 সেকেন্ডে 25 বার অন হবে আর অফ হবে। আর এই যে নেগেটিভ ট্র্যাকটা, এটাও 1 সেকেন্ডে 25 বার অন হবে আর অফ হবে, সেরকমই ওকে সিস্টেম মানে করা ওই আছে। মানে ওই এক মানে একসাথে পজিটিভটাও অন অফ হবে, নেগেটিভটাও অন অফ হবে তাই তো? পজিটিভটা যখন অফ হবে নেগেটিভটা অফ থাকবে, আবার নেগেটিভটা যখন অফ হবে পজিটিভটা অন থাকবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি। ক্লিয়ার? মানে ওই সাইকেলের মানে আপনার যে সাইকেলের অনুযায়ী ওটা অফ অন হবে তাই তো? যখন নেগেটিভ পিকটা আসতে চাইবে তখন এটা অন হয়ে যাবে, আবার যখন পজিটিভ পিকে যাবে এটা অন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আজকে যে যে মেথড, তার মানে তো স্যার এটা মানে এক সেকেন্ডে তো স্যার অনেকবার অন অফ হবে। হ্যাঁ, একটা 1 সেকেন্ডে একটা ট্র্যাক মানে থাইজিস্টার 25 বার অন হবে। বাবা। বোঝা গেল? আচ্ছা, তো তাহলে আমরা আজকে মেনলি কটা জিনিস পড়লাম? অটো ট্রান্সফরমার একটা জিনিস, সেকেন্ড রিওস্ট্যাট, থার্ড হচ্ছে তোমার থাইরিস্টার, আর ফোর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, বা ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ করে কিভাবে আমরা স্পিড চেঞ্জ করতে পারি। তো এই 4টে মেথড আশা করি বোঝা গেছে সবার। আমি ইউটিউবে ভিডিওটা দিয়ে দিচ্ছি, যার প্রবলেম থাকবে সে আবার দেখবে, না হলে পরের ক্লাসে আমাকে আবার বলবে। আর পরের ক্লাসে আমি পোল চেঞ্জিং মেথড আর রোটরের যে কন্ট্রোল আছে, রিওস্ট্যাটিক কন্ট্রোল মানে রোটর দিয়ে যে কন্ট্রোল করব সেটা, আর ক্যাসকেড কন্ট্রোল মেথড, তো এই বাকি মেথডগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব।